জলের সাথে আছে জলের গভীর পরিচয়, সমুদ্র তাই ঐক্যবদ্ধ, পাহাড় তত নয়। আজকে ভূগোল ক্লাসই হবে। এটা একটা ভূমিকা ছিল মাত্র। কেন বলো তো? আজকে ক্লাস 7-এর সপ্তম অধ্যায়ে যে চ্যাপ্টারটা রয়েছে সেটা কি রয়েছে? জল দূষণ, অর্থাৎ ওয়াটার পলিউশন। সেটা সম্পর্কে আজকে আমরা পড়ব। তো তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের পুরো পৃথিবীর কত ভাগ জল রয়েছে? 3 ভাগ জল রয়েছে এবং 1 ভাগ মাত্র স্থলভাগ রয়েছে। এই 3 ভাগ জল কোন কোন জায়গাগুলোতে ছড়িয়ে রয়েছে? ছড়িয়ে রয়েছে ভূপৃষ্ঠের উপরে, আবার ভূ অভ্যন্তরেও। ভূপৃষ্ঠে নদী, নালা, খালবিল, জলাশয়, ছোট বিল, সমুদ্র, সাগর প্রভৃতিতে ছড়িয়ে রয়েছেই। এছাড়াও ভূ অভ্যন্তরে কিন্তু জলপ্রবাহ লক্ষ্য করা যায়। যদি ভূ অভ্যন্তরে জল না থাকতো তাহলে কিন্তু এই যে নলকূপ, তাই দিয়ে কিন্তু কখনোই জল উপরে উঠে আসতো না। ভূ অভ্যন্তরে জলের যেই প্রবাহ, এই প্রবাহটাকে আমরা কি বলে থাকি? ভৌম জলপ্রবাহ। তো এই যে পুরো পৃথিবীব্যাপী 3 ভাগ জল রয়েছে, এই 3 ভাগ জলের সবটাই কি আমাদের পানের উপযোগী? এই জলের বেশিরভাগ অংশটাই কিন্তু পানের অনুপযুক্ত, অর্থাৎ অবিশুদ্ধ জল। জল ছাড়া তো কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না। তো এই অবিশুদ্ধ জল যদি আমরা পান করি বা যে কোনো প্রাণী যদি পান করে, তাহলে কিন্তু তার শরীর খারাপ হবে এবং সে কিন্তু জল সংক্রান্ত রোগে কিন্তু মারাও যেতে পারে। এই জল সংক্রান্ত বা জলবাহিত রোগের মধ্যে কি কি রয়েছে? টাইফয়েড, জন্ডিস, আমাশয়, কলেরা, আন্ত্রিক, বিভিন্ন পেটের রোগ, চর্মরোগ প্রভৃতি। তো কোনো একটা এলাকার লোকজন যদি এই অবিশুদ্ধ বা এই অপরিষ্কার জল যদি দীর্ঘদিন ধরে পান করতে থাকেন, তাহলে পুরো এলাকাটাতেই কিন্তু মহামারী দেখা দেবে। শুধু মানুষ নয়, অন্যান্য যে কোনো প্রাণী যদি এই জল দীর্ঘদিন ধরে পান করতে থাকে, এই অবিশুদ্ধ জল, তাহলে কিন্তু সেই প্রাণীগুলো মারা যাবে এবং জলের মধ্যে বসবাসকারী বিভিন্ন জলজ প্রাণী তারাও কিন্তু মারা যাবে। তোমরা কোনো প্রয়োজনে যখন বাড়ির থেকে বেরো, সে ছোট রাস্তা দিয়েই হোক বা বড় রাস্তা, সে ট্রেনে হোক বা অন্য কোনো যানবাহনে, এবং তোমরা যদি দিনের বেলায় বেরো, তাহলে চলার পথে অনেক সময় তোমরা অনুভব করবে যে আশপাশটা থেকে একটা দুর্গন্ধ বেরোচ্ছে। তখন তোমরা যদি একটু খেয়াল করো, দেখতে পাবে তুমি যে জায়গাটা থেকে যাচ্ছ সেই জায়গাটার পার্শ্ববর্তী কোনো জায়গাতে একটা ডোবা বা পুকুর রয়েছে এবং সেই পুকুর ও ডোবার জল প্রায় শুকিয়ে এসেছে এবং সেই জল যতটুকু বেঁচে রয়েছে সেই জলটা কিন্তু অপরিষ্কার এবং সেই জলটার ভিতরে আশেপাশের লোকজন বিভিন্ন নোংরা ফেলেছে, অর্থাৎ বর্জ্য দ্রব্য ফেলেছে। সেই দ্রব্যগুলোই দিনের পর দিন রোদ, জল, বৃষ্টিতে পচে গিয়ে সেখান থেকে কিন্তু দুর্গন্ধটা ছড়াচ্ছে। এরপর বাড়িতে ফিরে আসার পর তুমি বাড়ির বড়দেরকে জিজ্ঞাসা করলে, আমাদের বাড়ির পাশেও তো একটা পুকুর আছে, কই সেটার থেকে তো এরকম গন্ধ বেরোয় না? সেই পুকুরে তো কী সুন্দর মাছ খেলা করে, পাখিরা আসে, কচুরিপানায় ফুল ফোটে, জলটা তো বেশ স্বচ্ছ। তো যেখান থেকে এলাম আজকে সেখান থেকে এরকম দুর্গন্ধ বেরোচ্ছে। তখন বাড়ির অভিভাবকরা তোমাকে বললেন, বা তুমি নিজেও খেয়াল করে দেখবে, যে ডোবার পাশটা দিয়ে তুমি এসেছিলে সেই ডোবাটা ছিল অত্যন্ত নোংরা, কিন্তু তোমার বাড়ির পাশে যে পুকুরটা রয়েছে সেই পুকুরটার জলটা কিন্তু পরিচ্ছন্ন এবং সেটা কিন্তু পরিষ্কার। সেখানে পার্শ্ববর্তী এলাকার কোনো লোকজন সেখানে কিন্তু নোংরা ফেলছেন না এবং সেইখানের জলটাকে কিন্তু নিয়মিত পরিষ্কার করা হয়। তাই জন্যেই কিন্তু তোমার বাড়ির পার্শ্ববর্তী এলাকার যে পুকুরটা রয়েছে সেখান থেকে কিন্তু কোনো দুর্গন্ধ ছড়ায় না। আচ্ছা, এই যে জল দূষণ হচ্ছে,
সেই জল দূষণ কি কোনো একটা নির্দিষ্ট জায়গাতে হচ্ছে? তা কিন্তু নয়। পুরো পৃথিবীব্যাপী যেসব জায়গায় এই জলসম্পদ ছড়িয়ে রয়েছে সেই জায়গাগুলো কি কি? নদী, জলাশয়, হ্রদ, ভূগর্ভের জল, সমুদ্র, সাগর, ডোবা, পুকুর প্রভৃতি সব জায়গার জলই কিন্তু বিভিন্ন কারণে দূষিত হয়। জল জীবদেহের একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। আমরা খাবার না খেয়ে কিন্তু একটা দিন থাকতে পারি, কিন্তু এক বিন্দু জল না খেয়ে কিন্তু আমরা একটা দিনও অতিবাহিত করতে পারবো না। তাই জন্য কি বলা হয়, জীবন ধারণের জন্য প্রত্যেকটি জীবেরই কিন্তু জলের প্রয়োজন আছে। এই কারণে জলের আর এক নাম কি? জীবন। আমাদের দৈনন্দিন জীবনের যে কোনো কাজেই কিন্তু জলের প্রয়োজন রয়েছে। সে প্রয়োজন রয়েছে কৃষিকাজে, শিল্পক্ষেত্রে, গৃহস্থালির নানা রকম কার্যে প্রভৃতিতে। এই জন্য জলকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ সম্পদ হিসাবে কিন্তু বিবেচনা করা হয়। আমাদের পুরো পৃথিবীর 4 ভাগের মধ্যেই 3 ভাগই তো জল, কিন্তু এই বিশাল পরিমাণ যে জলরাশি রয়েছে সেই জলরাশি থাকা সত্ত্বেও কিন্তু আজকে পৃথিবীর বেশ কিছু জায়গা জল সংকটের মুখে পড়েছে। তার কারণ কি? বিশুদ্ধ জলের অভাব। অর্থাৎ বিশুদ্ধ জলের অভাব কেন দেখা দিয়েছে? জল দূষণের জন্য। পৃথিবীর মোট 100 ভাগ জলের 97 ভাগই কিন্তু সমুদ্রের নোনা জল, অর্থাৎ লবণাক্ত জল, যে জল আমরা পান করতে পারি না। বাকি কি থাকলো? 3 ভাগ স্বাদু জলের 2 ভাগই কিন্তু হিমবাহের বরফ হিসাবে রয়েছে। আর বাকি যে 1 ভাগ রয়েছে সেই 1 ভাগই হচ্ছে স্বাদু জল, অর্থাৎ মিষ্টি জল। এবং এই 1 ভাগ জলই তখন পুরোটাই পানের উপযুক্ত হবে যখন সেটা বিশুদ্ধ হবে। এবং এই যে 1 ভাগ জল, সেই 1 ভাগ জলটা কোথায় ছড়িয়ে রয়েছে? নদী, জলাশয়, হ্রদ এবং ভূগর্ভে ছড়িয়ে রয়েছে। আমাদের দেশ ভারতবর্ষ কিন্তু নদীমাতৃক দেশ। এই নদীমাতৃক দেশে আমরা যে নদীকে মাতৃরূপে পুজো করি সেই নদী হলো কোনটি? গঙ্গা নদী। এই গঙ্গা নদীর উৎস এবং মোহনা কোথায় তোমরা কিন্তু মোটামুটি সবাই জানো। গঙ্গা নদীর উৎস হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে, এবং মোহনা কোথায়? বঙ্গোপসাগরে। এই গঙ্গা নদীর জল একটা সময় এতটাই বিশুদ্ধ ছিল যে এই জল মানুষ পানীয় হিসাবে অবলীলায় পান করত। কিন্তু জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে এবং জনবসতি স্থাপনের সাথে সাথে বিভিন্ন জায়গা থেকে আগত নোংরা জল, যেমন কলকারখানা, শহর, নগর প্রভৃতি জায়গা থেকে আসা নোংরা জল এই গঙ্গা নদীর জলের সাথে মিশে গিয়ে এই জলকে করে তুলেছে কিন্তু অবিশুদ্ধ। অর্থাৎ এই জল কিন্তু এখন পানের উপযুক্ত নয়। এই অবিশুদ্ধ জল যদি কেউ পান করেন তাহলে কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়বেনই এবং মৃত্যুর মুখেও কিন্তু ঢলে পড়তে পারেন। শুধু গঙ্গা নদীর জলই নয়, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, যমুনা ইত্যাদি নদীরও কিন্তু একই অবস্থা। এবং পৃথিবীর অন্যান্য যে বিখ্যাত নদীগুলো রয়েছে, যেমন কি হোয়াংহো, টেমস, মিসিসিপি, সব নদীগুলোই কিন্তু আজ অতিমাত্রায় কিন্তু দূষিত। আচ্ছা, এবার একটু কল্পনা করে পৃথিবীর পুরো যে জলরাশি রয়েছে তার একটুখানি হিসাব করি। তো পৃথিবীর মোট জলকে যদি 2 লিটার ধরা হয় এবং তার থেকে যদি 12 চামচ জল তুলে নেওয়া হয়, তাহলে এইটুকু জলই কিন্তু কি হবে? পৃথিবীর মোট স্বাদু জল, অর্থাৎ মিষ্টি জল, এবং যেটা পানের উপযুক্ত। আর বাকিটা তাহলে কি হলো? মাত্র 2 লিটার থেকে তো 12 চামচ জল তোলা হলো। তাহলে বাকি যে জলটা থাকলো সেই জল হলো কি? সমুদ্রের নোনা জল, যেটা কিন্তু পানের অনুপযুক্ত। এই যে 12 চামচ জল, সেই 12 চামচ জল কোথায় কিভাবে রয়েছে? কোনো একটা নির্দিষ্ট জায়গাতে তো নেই, বিভিন্ন জায়গাতেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং সেটা কোথায় রয়েছে? ভূপৃষ্ঠের
এবং ভূগর্ভে। তো এই 12 চামচ জলের 9 চামচ জল রয়েছে কোথায়? হিমবাহে। ভূগর্ভেই জলের পরিমাণ কত? 2 চামচ। আর স্বাদু জলের হ্রদ অর্থাৎ মিষ্টি জলের হ্রদে জলের পরিমাণ কত রয়েছে? 1/2 চামচ। আর নদীতে জলের পরিমাণ কত রয়েছে? 1/2 চামচ। এবার যদি এই হিমবাহের 9 চামচ, ভূগর্ভের 2 চামচ, স্বাদু জলের হ্রদের 1/2 চামচ আর নদীর জলের 1/2 চামচ জলকে যদি যোগ করা হয় তাহলে কিন্তু সেই 12 চামচ জলই আমরা পাবো। তোমরা একটু আগে কি জেনেছো যে পুরো পৃথিবীর জলের পরিমাণকে আমরা যদি 2 লিটার ধরে নিই এবং সেই 2 লিটার থেকে আমরা যদি 12 চামচ জল তুলে নিই এবং সেই 12 চামচ জল কোথায় কিভাবে রয়েছে সেই হিসাবটা তোমরা পেয়েছো। এবার সেই হিসাবটাকেই আমরা একটুখানি হাতে কলমে করে দেখাবো। দেখো, আমি এখানে একটা বড় বাটি নিয়েছি, এখানে 2টো কাঁচের বাটি নিয়েছি, একটা চামচ নিয়েছি, আর এটা 1 লিটার জলের বোতল আর এটা হচ্ছে আর 1 লিটার জলের বোতল। তাহলে দুটো মিলে কি হলো? 2 লিটার জলের বোতল হলো। এবার এই 2 লিটার জলকে আমি এই যে বড় পাত্রটা, এই বড় পাত্রটার মধ্যে ঢেলে দেব। দেখো তোমরা, 2 লিটার জল এই বাটিটার মধ্যে ঢালা হলে তারপরে সেখান থেকে 12 চামচ জল তুলে নেব। দেখো, 1 লিটার জল কিন্তু পুরোটা ঢালা হয়ে গেল এই বাটিটার মধ্যে। এবার আর 1 লিটার যে জল ছিল সেই জলটাকেও কিন্তু এই বাটিটার মধ্যেই ঢেলে নেব। বাটিটা দেখো প্রায় ভরে আসছে। দেখো, পুরো জলটাই আমি ঢেলে দিয়েছি। এবার এই বড় বাটিটা থেকে এই কাচের বাটিতে আমি কত চামচ জল তুলে নেব? 12 চামচ জল তুলে নেব। দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 আর এই হচ্ছে শেষ চামচ, 12 চামচ। এবার এই 12 চামচ জলের কত চামচ জল কোথায় রয়েছে সেটা একটু হিসাব করব। তো আমরা কি জেনেছিলাম যে 12 চামচ জলের মধ্যে 9 চামচ জল কোথায় রয়েছে? হিমবাহে। তাহলে প্রথমে 9 চামচ জলের হিসাব করা যাক। 1 2 3 4 5 6 7 8 এই হচ্ছে 9 চামচ জল রয়েছে কোথায়? হিমবাহে। আর ভূগর্ভে যে জল রয়েছে তার পরিমাণ কত? তার পরিমাণ হচ্ছে 2 চামচ। এই হচ্ছে 1 চামচ আর এই হচ্ছে আর 1 চামচ। আর বাকি যে 1 চামচ জল বেঁচে থাকলো তার মধ্যে 1/2 চামচ জল কোথায় রয়েছে? 1/2 চামচ জল রয়েছে কোথায়? স্বাদু জলের হ্রদে। এই হচ্ছে সেই 1/2 চামচ। আর বাকি যে 1/2 চামচ জল থাকলো সেই জলটা কোথায় রয়েছে? সেই জলটা রয়েছে নদীতে।
তাহলে এই যে জলের পরিমাণটা হলো, এই জলের পরিমাণটা কতটা? 12 চামচ জলের সমান। দেখো এই বাটিটার মধ্যে কিন্তু আর কোনো জল নেই, ওই 1 ফোঁটা 2 ফোঁটা জল যেটা একদম তলানিতে ছিল সেটাই পড়লো। আর বাকি যে 12 চামচ জল, সেই 12 চামচ জলের কিন্তু আমরা হিসাব পেয়ে গেলাম। এই যে 12 চামচ জলের হিসাব পাওয়া গেল, এই 12 চামচ জল কিন্তু স্বাদু জল। এই স্বাদু জল কিন্তু প্রকৃতির একটা অমূল্য সম্পদ। সেটা কি সম্পদ? সেটা হলো প্রাকৃতিক সম্পদ। কিন্তু আজ যে গতিতে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তার দ্বারা কিন্তু এই স্বাদু জল বিষাক্ত হয়ে পড়ছে। কিভাবে? বিপুল পরিমাণ জনসংখ্যার পানীয় জলের চাহিদা পূরণের জন্য মানুষ কিন্তু যথেচ্ছভাবে ভৌম জল ব্যবহার করছে এবং ব্যবহার করার পাশাপাশি কিন্তু সে এই জলকে নষ্টও করছে। তোমরা খেয়াল করে দেখবে যে রাস্তার পাশে যে ট্যাপ ওয়াটারগুলো রয়েছে, যেগুলোতে মিউনিসিপ্যালিটি জল সরবরাহ করে থাকে প্রতিদিন, সেই ট্যাপ ওয়াটারগুলো দিনের নির্দিষ্ট সময় যখন মিউনিসিপ্যালিটি থেকে জল আসে সেই সময় বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু খোলা থাকে এবং সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ জল বেরিয়ে যায় এবং তার ফলে কিন্তু জল নষ্ট হয়। তো এইভাবে যদি জল নষ্ট হতে থাকে তাহলে কিন্তু পুরো ভারতবর্ষই একটা সময় প্রবল জলসংকটের মুখে পড়বে। তো এই যে বিপুল পরিমাণ জনসংখ্যা, সেই বিপুল পরিমাণ জনসংখ্যার বসতি স্থাপন, জীবন জীবিকা নির্বাহ, শিল্প কারখানা, দৈনন্দিন জীবন এবং তার সাথে সাথে যানবাহনের ব্যবহারও কিন্তু আজ বেশ বেড়েছে এবং তার ফলেই এই স্বাদু জলে কী এসে মিশেছে? বিষাক্ত দূষিত রাসায়নিক পদার্থ, বিভিন্ন রকম জীবাণু সংক্রমিত নোংরা, জঞ্জাল, মলমূত্র প্রভৃতি এসে মেশার ফলেই কিন্তু আজ এই স্বাদু জল বিষাক্ত হয়ে পড়ছে এবং যেটা পানের অনুপযুক্ত কিন্তু হয়ে উঠেছে। এই জল যার অপর নাম জীবন, সেই জল কখন দূষিত হয়ে পড়ছে? ঘরে 1 গ্লাস পরিশ্রুত জল রেখে দিলাম এবং সেটা নিজে থেকেই অবিশুদ্ধ হয়ে গেল বা নোংরা হয়ে গেল, তা তো হতে পারে না। তো জল কিভাবে দূষিত হয়ে পড়ছে? জলের সঙ্গে যখন কৃষি, শিল্প, পৌরসভা, গৃহস্থালী প্রভৃতির বর্জ্য পদার্থগুলো যখন এসে মিশছে এবং এই মেশার ফলে যখন জলের ভৌত, রাসায়নিক এবং জৈব বৈশিষ্ট্যের যখন আমূল পরিবর্তন ঘটাচ্ছে, তখনই কিন্তু এই জল মানুষ, প্রাণী এবং উদ্ভিদের পানের পক্ষে কিন্তু ক্ষতিকর হয়ে উঠছে এবং এই জল পান করতে গেলে তখন কিন্তু আমরা আশঙ্কা প্রকাশ করব যে এই জলটা কি আদৌ পানের উপযোগী? যখন এই জল আমরা পান করতে পারবো না তখন আমরা কি বলবো? যে জল দূষণ ঘটেছে। ধরো তুমি বাড়িতে শখ করে একটা অ্যাকোয়ারিয়াম রেখেছ। সেই অ্যাকোয়ারিয়ামের পরিশ্রুত জলে খেলে বেড়াচ্ছে ছোট বড় বিভিন্ন আকৃতির রঙিন মাছ। তো এই অ্যাকোয়ারিয়ামের পরিশ্রুত জলটা কোনো কারণে যদি নোংরা বা অবিশুদ্ধ হয়ে যায়, তাহলে তোমার ভালো লাগার এই মাছগুলো কি সেখানে আর বেঁচে থাকবে? বেঁচে থাকবে না। তাহলে আমাদের কি করতে হবে? কয়েকদিন অন্তর অন্তর বা নির্দিষ্ট সময় অন্তর অ্যাকোয়ারিয়ামের জল কিন্তু পরিষ্কার করতে হবে এবং সেটা যদি আমরা না করি তাহলে সেই নোংরা জলে কিন্তু মাছ তার নিজের শ্বাসকার্য চালাতে পারবে না। একটা সময় কিন্তু তারা মৃত্যুর মুখে ঢলে পড়বে। তাই জন্যে আমাদের শখের জিনিসকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের সেই জায়গাটাকে কিন্তু অবশ্যই পরিষ্কার করতে হবে। তবে এমন কোনো জিনিস দিয়ে আমরা অবশ্যই পরিষ্কার করব না যেটা মাছের জীবনহানি ঘটাতে পারে। আমাদের দেশ ভারতবর্ষ 28টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত। এই 28টি রাজ্যের মধ্যে বেশ কয়েকটা রাজ্য কিন্তু গভীর জলসংকটের কবলে পড়েছে। সেই রাজ্যগুলো হলো রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, চেন্নাই ও কেরালা। তো আমরা
জল যদি অবিবেচনার সাথে এবং প্রয়োজনের অতিরিক্ত যদি ব্যবহার করি এবং জল যদি নষ্ট করি, তাহলে পুরো ভারতবর্ষই কিন্তু একটা সময় গভীর জলসংকটের মুখে পড়বে। আগের দিন আমরা জলদূষণ অধ্যায়টা শুরু করেছিলাম এবং তার পাশাপাশি আমরা কি জেনেছিলাম যে পুরো পৃথিবীতে স্থলভাগের তুলনায় জলভাগের পরিমাণ বেশি রয়েছে এবং সেই জলভাগের মধ্যে কত শতাংশ জল পানের যোগ্য এবং কত শতাংশ জল পানের অযোগ্য সেটা সম্পর্কেও আমরা ধারণা লাভ করতে পেরেছিলাম। কি সবার মনে পড়ছে তো? এবং তার পাশাপাশি আমরা কি জেনেছিলাম যে জলের অপব্যবহারের ফলে বা জলের অপচয়ের ফলে ভারতবর্ষ এবং পুরো পৃথিবীর কোন জায়গাগুলো চরম জলসংকটের মধ্যে পড়েছে সেগুলো সম্পর্কেও ধারণা লাভ করতে পেরেছিলাম। তারপরে আমরা কি জানতে পেরেছিলাম যে জলদূষণ কাকে বলে সেটা। আজকে আমরা কি জানব, এই যে জল দূষণ হচ্ছে সেই জল দূষণ কেন হচ্ছে সেই কারণগুলোই আজকে আমরা আলোচনা করব। আমি তোমাদেরকে জল দূষণের সংজ্ঞাটা আর একবার মনে করিয়ে দিই। আগের দিন আমি কি বলেছিলাম যে জলের সঙ্গে কৃষি, শিল্প, পৌরসভা, গৃহস্থালী ইত্যাদির বর্জ্য পদার্থগুলো যখন মিশবে এবং এই পদার্থগুলো জলের সঙ্গে মিশে জলের ভৌত, রাসায়নিক ও জৈব বৈশিষ্ট্যের যখন পরিবর্তন সাধন করবে এবং তার ফলে মানুষ, প্রাণী ও উদ্ভিদের যখন মারাত্মক ক্ষতি সাধন করবে, তখনই তাকে আমরা কি বলবো? জল দূষণ। এই যে জল দূষণ, সেই জল দূষণকারী পদার্থগুলো কি কি? এই বিষয়টা সম্পর্কে তোমাদের পাঠ্য বইতে আলোচনা করা নেই, কিন্তু জল দূষণ পড়তে গেলে এটা জেনে রাখা অবশ্যই দরকার, তাই আমি আলোচনা করছি যে জল দূষণকারী পদার্থগুলো কি কি। জল দূষণকারী পদার্থগুলোকে মোটামুটি দুটো ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে অজৈব দূষক আর একটা হচ্ছে জৈব দূষক। অজৈব দূষক কোনগুলো? বিভিন্ন প্রকার গ্যাস, যেমন হচ্ছে কার্বন ডাই অক্সাইড, মিথেন, সালফেট লবণ, হাইড্রোজেন সালফাইড, নাইট্রেট লবণ, অ্যামোনিয়া প্রভৃতি জলকে দূষিত করে এবং জলের মধ্যে যে দ্রবীভূত অক্সিজেন রয়েছে সে অক্সিজেনের পরিমাণ হ্রাস করে। বিভিন্ন প্রকার ধাতু, যেমন আর্সেনিক, ক্যাডমিয়াম, সায়ানাইড, লোহা, সীসা, ম্যাঙ্গানিজ, পারদ, নিকেল, দস্তা ইত্যাদি। এছাড়াও শিল্প, কৃষি ও গবেষণাগারে ব্যবহৃত বিভিন্ন ধরনের তেল, কালি, কার্বন, কীটনাশক, তেজস্ক্রিয় পদার্থ প্রভৃতিও কিন্তু জলকে দূষিত করে। এগুলো হলো অজৈব দূষকের অন্তর্গত। এবার জৈব দূষক কোনগুলো? জৈব দূষক হলো শৈবাল জাতীয় উদ্ভিদ, কচুরিপানা, পচনশীল জৈব বস্তু, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, বিষাক্ত জলজ পোকা প্রভৃতিকে জৈব দূষক বলে কিন্তু চিহ্নিত করা হয়। এবার তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কি জল দূষণের শ্রেণীবিভাগ আর হচ্ছে উৎস। তো এই যে জল দূষণ, সেই জল দূষণকে মোটামুটি 5 ভাগে ভাগ করা যায়। কি কি সেগুলো? ভৌম জল দূষণ, নদী জল দূষণ, হ্রদ জল দূষণ, সমুদ্র জল দূষণ ও জলাশয়গুলির জল দূষণ। এই যে জল দূষণ হচ্ছে, সেই জল দূষণের উৎসগুলো কি কি? তো জল দূষণের উৎসগুলোকে দুটো প্রধান ভাগে ভাগ করা যায়। কি কি? প্রত্যক্ষ উৎস আর একটা হচ্ছে অপ্রত্যক্ষ উৎস। প্রত্যক্ষ উৎস কোনগুলো? যেসব উৎস থেকে জল দূষিত হচ্ছে তাদের যখন সরাসরি আমরা চিহ্নিত করতে পারবো এবং জল কিভাবে দূষিত হচ্ছে তা যদি আমরা বুঝতে পারি, তখন সেই উৎসগুলোকে আমরা কি বলবো? প্রত্যক্ষ উৎস।
যেমন হচ্ছে কি কলকারখানা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, নর্দমা ইত্যাদি। এবার হচ্ছে অপ্রত্যক্ষ উৎস। জল দূষণের উৎসগুলোকে যখন আমরা সরাসরি চিহ্নিত করতে পারবো না, তখন তাদেরকে আমরা কি বলবো? জল দূষণের অপ্রত্যক্ষ উৎস। অর্থাৎ জল দূষিত হচ্ছে, কিন্তু কিভাবে জল দূষিত হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। যেমন কি কোনো কোনো চাষের জমিতে নিয়মমাফিক রাসায়নিক সার বা কীটনাশক প্রয়োগ না করার জন্য জল দূষিত হচ্ছে কিনা তা বোঝা কিন্তু খুব কঠিন ব্যাপার। তোমাদের পাঠ্য বইতে মোট 8টা কারণ কিন্তু দেওয়া রয়েছে। এই 8টা কারণ আমরা তো অবশ্যই আলোচনা করব, তার পাশাপাশি কিন্তু আরও কয়েকটা কারণ সম্পর্কেও আজকে তোমরা জানতে পারবে। তো প্রথম কারণ কোনটা রয়েছে? প্রথম রয়েছে শিল্প কারখানা থেকে জলদূষণ। তো শিল্প কারখানা, সেটা ছোট হোক বা বড়, যে কোনো জায়গা থেকেই কিন্তু জল দূষণ ঘটতে পারে। কিভাবে ঘটে? বিভিন্ন রকম পেট্রোরাসায়নিক শিল্প, পলিথিন প্লাস্টিক শিল্প, জ্বালানি শিল্প, তারপরে খনিজ তেল পরিশোধন শিল্প, বিভিন্ন রকম যানবাহন নির্মাণ কেন্দ্র, ছোট বড় ইলেকট্রিক্যাল ও ইঞ্জিনিয়ারিং শিল্পে প্রচুর পরিমাণে দূষিত রাসায়নিক পদার্থ, সেইগুলো কি কি? অ্যামোনিয়া, ক্লোরিন, ফেনল, সায়ানাইড এবং বিভিন্ন ধাতু, জিঙ্ক, পারদ, সীসা, ক্রোমিয়াম প্রভৃতি কলকারখানার যে জায়গা থেকে দূষিত জলগুলো বেরিয়ে যাচ্ছে তার সাথে মিশে কোথায় গিয়ে পড়ে? নদী বা সমুদ্রের জলে গিয়ে মিশে জলকে দূষিত করে তোলে। এরপরে যে পয়েন্টটা রয়েছে সেটা হলো কি গৃহস্থালী থেকে জলদূষণ। অর্থাৎ আমরা ঘরে প্রতিদিন যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করি সেখান থেকেও কিন্তু জল দূষণ হচ্ছে। কিভাবে হচ্ছে? শহর এবং গ্রাম্য এলাকায় বিভিন্ন আবর্জনা ও বর্জ্য পদার্থ, যেমন কি গৃহস্থালীর দৈনন্দিন রান্না খাবারের টুকরো, দূষিত বস্তু, আমরা যে বাথরুমে জল ব্যবহার করছি সেই নোংরা জল, সাবান, জামা কাপড় কাচার জল, ফিনাইল, ঘর মোছার যে অপরিষ্কার জল, সেইগুলো কি হচ্ছে? আমরা বাড়ির যে জায়গাটা থেকে, অর্থাৎ বাড়ির যে নালা থেকে জলটা বাইরে বেরিয়ে যাচ্ছে, সেই জলটা কি হচ্ছে? মাটির ভিতরে কিছুটা অংশ কিন্তু চলে যাচ্ছে। তার ফলে ভূগর্ভে জলের সাথে যেমন নোংরা জলটা মিশে যাচ্ছে এবং তার পাশাপাশি সেই জলটা কিন্তু আবার নদী, জলাশয়ে পড়েও কিন্তু জলকে দূষিত করে তুলছে। এছাড়াও বিভিন্ন খাটাল মানে কি? যেখানে গরু, মোষ প্রভৃতি রাখা হয়, এক জায়গায় অনেকগুলো গরু মহিষকে যখন রাখা হয় তখন সেই জায়গাটাকে কি বলা হচ্ছে? খাটাল। আর বাড়িতে যখন রাখা হয় অল্প সংখ্যক গরু বা মোষকে, তখন বাড়িতে মোষ সাধারণত রাখা হয় না, গরু পোষা হয়, তো তাকে আমরা কি বলি? গোয়াল ঘর। সেই খাটাল, তারপরে পশুশালা, বড় বড় যে বাজার রয়েছে সেই বাজার, হাসপাতাল, বিভিন্ন চিকিৎসা কেন্দ্র থেকেও কিন্তু যে বর্জ্য পদার্থগুলো উৎপন্ন হচ্ছে, সেই বর্জ্য পদার্থ থেকে উৎপন্ন যে জলগুলো সেইগুলো কিন্তু পরিষ্কার জলে মিশে গিয়ে জলকে দূষিত করে তুলছে। এবার যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো কি কৃষিক্ষেত্র থেকে জল দূষণ। তোমরা অনেকেই জানো যে বর্তমান পৃথিবীর জনসংখ্যা আগের তুলনায় কিন্তু অনেক বেড়েছে। তো এই ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্যের চাহিদা মেটানোর জন্য আমাদের কি দরকার? শস্য বেশি করে উৎপাদন করার দরকার। তো শস্য বেশি করে উৎপাদন করার জন্য বা শস্যের ফলন বৃদ্ধি করার জন্য কৃষকরা বা চাষিরা কী করছে? কৃষিক্ষেত্রে কীটনাশক সার ব্যবহার করছে। এছাড়াও উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করা হচ্ছে। কেন? শস্যের উৎপাদনটা বাড়ানোর জন্য। তো যখন কৃষক জমিতে এই কীটনাশক সার ব্যবহার করছেন, শুধুমাত্র যে ফসলের উৎপাদন বাড়ানোর জন্য তা কিন্তু নয়, বিভিন্ন পোকামাকড়, আগাছা
প্রভৃতি মারার জন্যও কিন্তু কীটনাশক সার ব্যবহার করা হয়ে থাকে। তো এই কীটনাশক সারগুলো কি হচ্ছে, বৃষ্টির জলে তো ধুয়ে যাচ্ছে, বৃষ্টির জলে ধুয়ে গিয়ে এই কীটনাশক মিশ্রিত জল ভূগর্ভে প্রবেশ তো করছেই, তাছাড়াও পার্শ্ববর্তী জলাশয় এবং নদীর জলে গিয়েও কিন্তু মিশছে। ফলে ভূগর্ভের জল, জলাশয়, নদীর জল কিন্তু দূষিত হচ্ছে। এই যে সার যেগুলো কৃষকরা ব্যবহার করছেন, সেই সারের মধ্যে কিন্তু নাইট্রেট মিশে থাকে অনেক সময়, যেটা একটা মারণ রোগ, ক্যান্সারের কিন্তু অন্যতম কারণ। এছাড়াও শিশুদের মাথার রক্ত চলাচলেও কিন্তু এই নাইট্রেট বিশেষভাবে অসুবিধার সৃষ্টি করে। এবার পরবর্তী যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে কি, তেজস্ক্রিয় পদার্থ থেকে দূষণ। বিভিন্ন রকম পারমাণবিক চুল্লি, তারপরে চিকিৎসা কেন্দ্র বা বৈজ্ঞানিক পরীক্ষাগারে ব্যবহৃত তেজস্ক্রিয় পদার্থগুলো ব্যবহারের পর কী করা হয়, সমুদ্রে বা নদীতে ফেলে দেওয়া হয়। কিন্তু যারা এগুলো ফেলছেন তারা কিন্তু নিজেরাও জানেন যে এখান থেকে কিন্তু জল দূষণ হবে এবং সেটা নিশ্চিত। তা সত্ত্বেও কিন্তু তারা অবলীলায় এই কাজটা দিনের পর দিন ধরে করে যাচ্ছেন এবং এখনও করছেন। এর ফলে কি হচ্ছে, বিভিন্ন পারমাণবিক বিস্ফোরণের পর যে তেজস্ক্রিয় পদার্থ, সেই তেজস্ক্রিয় পদার্থগুলো জলে মিশে যাচ্ছে এবং জলে মিশে গিয়ে কিন্তু জল দূষণ ঘটাচ্ছে। এরপরে যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে কি, খনিজ তেল থেকে জল দূষণ। বিভিন্ন রকম খনিজ তেলবাহী যে জাহাজ, সেই জাহাজগুলো যদি সমুদ্রে কোনো কারণে ডুবে যায় বা জাহাজে জাহাজে যদি সংঘর্ষ হয়, তার ফলে যদি জাহাজে ফাটল হয়, এছাড়া ট্যাঙ্কার থেকে তেল চুয়ে পড়ে বা জাহাজে যদি আগুন লাগে, তাছাড়া মাঝ সমুদ্রে জাহাজের ট্যাঙ্কার যদি পরিষ্কার করা হয়, এছাড়াও অগভীর সমুদ্রাঞ্চলের তৈলখনি থেকে যে তেল তোলা হচ্ছে, সেই তেল তোলার সময় যদি কোনো দুর্ঘটনা ঘটে, তার ফলেও কিন্তু সমুদ্র জলে খনিজ তেল মিশে গিয়ে জলকে বিষাক্ত করে তোলে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কি, তাপীয় দূষণ। তো বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সেটা তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে পারে, আবার পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে পারে। তো তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লার দ্বারা বিদ্যুৎ উৎপাদন করা হয়, আর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম আর থোরিয়ামের দ্বারা বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। তো এই বিদ্যুৎ উৎপাদনের জন্য যে কারখানাগুলো স্থাপন করা হয়েছে, সেই কারখানাগুলোতে জল তো ব্যবহার করা হয়ই, কারণ জল ছাড়া আমরা কোনো কাজই কিন্তু করতে পারি না। তো বিদ্যুৎ উৎপাদনের জন্য যতটা জল দরকার হচ্ছে ততটা তো ব্যবহার করা হচ্ছেই। তারপরে যে জলটা এই কেন্দ্রগুলো দিয়ে, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের যে জায়গাটা রয়েছে যেখান থেকে নোংরা জলটা বেরিয়ে যাবে, সেই জলটা যখন বেরোচ্ছে, সেই জলটা কিন্তু যথেষ্ট উষ্ণ থাকে। তো এই উষ্ণ দূষিত যে জলটা অবশ্যই নোংরা জল, সেই জলটা সরাসরি গিয়ে কোথায় মিশছে, জলাশয়ে মিশছে, আবার নদীর জলে মিশে সেখানকার জলকেও কিন্তু দূষিত করে তুলছে। এবং এই জলাশয়ে ও নদীতে এই উষ্ণ জল মেশার ফলে কি হচ্ছে, জলে যে অক্সিজেনের পরিমাণ রয়েছে, সেই অক্সিজেনের পরিমাণটা কিন্তু কমিয়ে দিচ্ছে। ফলে বিভিন্ন জলজ উদ্ভিদ ও প্রাণী কিন্তু মারা যাচ্ছে। জলে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ার জন্য তো মারা যাচ্ছেই, এছাড়া গরম জলটা ঠান্ডা জলে মেশার জন্যও কিন্তু জলজ উদ্ভিদ ও প্রাণী কিন্তু মারা যাচ্ছে। এবার পরবর্তী যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে কি, বায়ু দূষণের কারণে জল দূষণ। তো বিভিন্ন কলকারখানা এবং যানবাহনের থেকে যে ধোঁয়া নির্গত হচ্ছে, সেই ধোঁয়ার মধ্যে মিশে থাকছে কি, সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড ও কার্বন মনোক্সাইড। এই বিষাক্ত গ্যাস বা বিষাক্ত ধোঁয়াগুলো বৃষ্টির জলের সাথে বিক্রিয়া করছে। বৃষ্টির জলের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেন ডাই অক্সাইড।
এবং এই বিক্রিয়াজাত পদার্থগুলো বৃষ্টির জলের সাথে কিন্তু মাটিতে এসে পড়ছে এবং সেটা ভূপৃষ্ঠের উপর তো পড়ছেই, তাছাড়াও বিভিন্ন জলাশয়ে জলেও পড়ছে। ফলে জলকে কি করে তুলছে? জলকে আম্লিক করে তুলছে। এই যে পদ্ধতিটা, একে আমরা কি বলে থাকি? অম্ল বৃষ্টি বলে থাকি। কেন? এই যে জলকে যে আম্লিক করে তুলছে, তখন জলের যে পিএইচ মাত্রা, সেই পিএইচ মাত্রাটা কিন্তু 7-এর চেয়ে অনেক কম হয়ে যায় এবং বিভিন্ন রকম যে অ্যাসিড, সেই অ্যাসিড কিন্তু এই জলের সাথে মিশে থাকে এবং বৃষ্টির জলের সাথে কিন্তু সেই অ্যাসিডগুলো মাটিতে পড়ে। তার পাশাপাশি বিভিন্ন জলাশয়ে পড়ে জলের যে ধর্মটা, সেই ধর্মের কিন্তু পরিবর্তন ঘটায়। এবার পরবর্তী যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি আর্সেনিক দূষণ। তোমরা আগের দিনের ক্লাসে ভৌম জল সম্পর্কে কিন্তু ধারণা লাভ করেছিলে। তো এই ভৌম জলটা যেটা ভূ অভ্যন্তরে রয়েছে, সেই ভূ অভ্যন্তরের জলটা আমরা কিন্তু নলকূপের মাধ্যমে অর্থাৎ হ্যান্ডপাম্পের মাধ্যমে কিন্তু পেয়ে থাকছি ভূপৃষ্ঠের উপর থেকে। তো এই যে ভৌম জল, সেই ভৌম জল যদি আমরা অপ্রয়োজনে অতিরিক্ত ব্যবহার করি বা জল যদি আমরা অপ্রয়োজনে অপচয় করি, তাহলে কিন্তু একটা সময় এই ভৌম জল স্তর অনেকটা নিচে নেমে যাবে এবং এই ধারাবাহিকতা যদি চলতে থাকে তাহলে কিন্তু যে জায়গাগুলো এখনও খরার কবলে পড়েনি, সেই জায়গাগুলো কিন্তু অতি শীঘ্রই খরার কবলে পড়বে এবং সেটা কিন্তু নিশ্চিত। তো এই অপ্রয়োজনে অতিরিক্ত জল আমরা যখন ভূগর্ভ থেকে তুলে নিচ্ছি, তার ফলে কিন্তু মাটির ভিতরে একটা ফাঁকা জায়গার সৃষ্টি হচ্ছে এবং এই ফাঁকা জায়গায় আর্সেনিকের যৌগ বাতাসের সঙ্গে বিক্রিয়া করে একটা বিষাক্ত যৌগ তৈরি করছে। তারপর এই বিষাক্ত যৌগ কি করছে? ভূগর্ভের জলের সাথে কিন্তু মিশে যাচ্ছে এবং সেই বিষাক্ত যৌগ মিশ্রিত জলটাই কিন্তু তখন নলকূপের মাধ্যমে ভূপৃষ্ঠে আমরা পাচ্ছি এবং আমরা নিজেদের অজান্তেই কিন্তু সেই জলকে পানীয় জল হিসাবে ব্যবহার করছি এবং এই জলে ফ্লুওরিনের যৌগ ক্লোরিন অতিরিক্ত পরিমাণে যদি থাকে, তার ফলেও কিন্তু জল দূষিত হয়। এই আর্সেনিক যৌগ মিশ্রিত জল যদি আমরা দীর্ঘদিন পান করি, তাহলে এর যে কুপ্রভাব রয়েছে, সেই কুপ্রভাবটা কিন্তু একটা সুদূর প্রসারী। এর ফলে শুধু যে প্রাণীকুলের ক্ষতি হয় তা কিন্তু নয়, উদ্ভিদকুলেরও কিন্তু যথেষ্ট ক্ষতি হয়। তাহলে আমাদের কি করতে হবে? অপ্রয়োজনে ভূগর্ভের জলকে কিন্তু ব্যবহার করা যাবে না বা জলের অপচয়ও কিন্তু করা যাবে না। আর কেউ যদি জলের অপচয় করে, তাহলে কিন্তু তাকে ভালো করে বোঝাতে হবে যে জলের অপচয়ের সুদূর প্রসারী ফল কি হতে পারে। এবারের পয়েন্ট হচ্ছে শহর অঞ্চলের আবর্জনা ও বর্জ্য পদার্থ থেকে জল দূষণ। তো শহর অঞ্চলে জায়গার তুলনায় তো জনসংখ্যা বেশি এবং প্রতিটা বাড়ি বা ফ্ল্যাট বলো, সবগুলোই কিন্তু খুব কাছাকাছি। আমাদের এখানে পার্শ্ববর্তী দুটো বাড়ির মধ্যে একটু ফাঁকা জায়গা থাকলেও শহরে কিন্তু সেটা খুব একটা লক্ষ্য করা যায় না। তো এই শহর অঞ্চলের আবর্জনা ও বর্জ্য পদার্থ জল দূষণের কিন্তু একটা অন্যতম প্রধান কারণ। শহরের যে পয়ঃপ্রণালীর যে ব্যবস্থা, সে পয়ঃপ্রণালী থেকে যে দূষিত জল নদী, হ্রদ এবং সমুদ্রে কিন্তু গিয়ে মেশে। এর ফলে নাইট্রেট ক্লোরাইড, সালফেট, বিভিন্ন দ্রাব্য কঠিন পদার্থ প্রভৃতি পদার্থগুলো জলে মিশে কিন্তু জলকে দূষণ করে। এরপরের পয়েন্টটা রয়েছে গ্রামাঞ্চলের আবর্জনা ও দূষিত পদার্থ। ভারতের গ্রামাঞ্চলে এখনও প্রায় 50% বাড়িতে কিন্তু পায়খানার সুবিধা নেই। তবে এই যে শতাংশটা বললাম, সেই শতাংশের পরিমাণটা কিন্তু এখন অনেকটা কম, কারণ
পাকা পায়খানা না হলেও কাঁচা পায়খানার ব্যবস্থা কিন্তু এখন অনেক বাড়িতেই লক্ষ্য করা যায় এবং প্রত্যন্ত গ্রামেও কিন্তু সেই ব্যবস্থা মোটামুটি কম বেশি রয়েছে। তো যে জায়গাগুলোতে এখনও এই ব্যবস্থা নেই সেই জায়গার মানুষজন কি করে, নদী, বাঁধ বা ফেলে রাখা যে জমিগুলো রয়েছে, অর্থাৎ যে জমিগুলো চাষবাসের উপযুক্ত নয়, সেই জায়গাগুলোকে গিয়ে মলমূত্র ত্যাগ করে। এছাড়া যেসব বাড়িতে পয়ঃপ্রণালী আছে সেগুলোতে কোনো পরিশোধনের ব্যবস্থা না থাকার কারণে কি হচ্ছে, অপরিশোধিত অবস্থায় বর্জ্য পদার্থ জমিতে, নদী ও জলাশয়ে গিয়ে মিশছে। ফলে ভূপৃষ্ঠের ও ভূ অভ্যন্তরের জল কিন্তু দূষিত হচ্ছে। এরপরের পয়েন্ট হচ্ছে বৃষ্টির জলে জনবসতি অঞ্চলের ময়লা জল। যদি হঠাৎ এক পশলা বৃষ্টি হয়, সে বৃষ্টি হওয়ার পর শহর ও গ্রামাঞ্চলের ময়লা আবর্জনা থেকে সৃষ্ট বিভিন্ন বিষাক্ত রাসায়নিক ও রোগ সৃষ্টিকারী জীবাণু নর্দমা, খাটাল, শ্মশান, ভাগাড় প্রভৃতি থেকে সৃষ্ট দূষিত পদার্থ নদী, জলাশয় এবং ভৌম জলকে কিন্তু দূষিত করে তোলে। এরপরে যেটা খুব সাধারণ একটা এবং নিত্য প্রয়োজনের মধ্যে পড়ে এবং তার দ্বারাও কিন্তু আমাদের এই যে অতি প্রয়োজনীয় জল কিন্তু দূষিত হয়, সেটা হচ্ছে ডিটারজেন্টের ব্যবহার। ডিটারজেন্ট মানে তোমরা নিশ্চয়ই জানো, যার দ্বারা আমরা জামাকাপড় পরিষ্কার করি সেইগুলো। বর্তমানে জামাকাপড় পরিষ্কারের জন্য সাবানের পরিবর্তে কী করা হচ্ছে, বিভিন্ন রকম ডিটারজেন্ট ব্যবহার করা হচ্ছে। সেটা যে কোনো কোম্পানিরই ডিটারজেন্ট হতে পারে। এই ডিটারজেন্টের মধ্যে অ্যালকাইল বেনজিন সালফেট বা সংক্ষেপে যাকে বলা হয় ABS নামক রাসায়নিক পদার্থ গুঁড়ো সাবানের অন্যতম প্রধান উপাদান। গুঁড়ো সাবান কাকে বলছে? এই ডিটারজেন্টকেই বলছে, অর্থাৎ সার্ফ, যেটা বললে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। এই যে উপাদানটা অর্থাৎ অ্যালকাইল বেনজিন সালফেট, সেটা কিন্তু একটা অন্যতম জলদূষক পদার্থ। জল দূষণের পরবর্তী পয়েন্ট হচ্ছে রোগ জীবাণুর মিশ্রণ। কোনো প্রবাহিত জলের সঙ্গে বর্জ্য পদার্থের যদি মিশ্রণ হয় তাহলে সেই মিশ্রণের ফলে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া প্রভৃতি ওই প্রবাহিত জলকে কিন্তু অতি সহজেই দূষিত করে তুলতে পারে।